ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে কানাডা টরন্টো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় চাকি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়ের পাশাপাশি অপ্রচলিত এবং প্রচলিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনা বিষয় মেটাল বিশ্ব। এই মেটাল বিশ্ব বিষয়ক আলোচনায় যুক্ত আছেন আমাদের সঙ্গে কানাডার টরন্টো থেকে মিস্টার মনিরুজ্জামান একজন মেটাল বিশ্লেষক এবং একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট বুলিয়ান মার্টের। তো আজকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি মিস্টার মনিরুজ্জামানকে। সঞ্জয় চাকি এবং ক্লাইমেট চ্যানেলের সকল পৃষ্ঠপোষকদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন দিস চ্যানেল। ধন্যবাদ মিস্টার মনিরুজ্জামান। তো আজকে আমরা আসলে এখানে ঠিক অতটা ফর্মাল আলোচনা নয়, আলোচনার বিষয়টি স্বর্ণ নিয়ে বা মেটাল নিয়ে সাধারণ মানুষের অনেক ধরনের কিউরিসিটি আছে, আগ্রহ আছে। এই বিশেষ করে আমরা সাউথ এশিয়ানরা স্বর্ণ ব্যবহার করতে বা মেটাল ব্যবহার করতে পছন্দ করি, কিন্তু এর পেছনের গল্প, শুরুর গল্প অনেকেরই অতটা ক্লিয়ার জানা নাই। এবং এইটা নিয়ে যে বিশ্ব বা অর্থের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমি আসলে শুরু করতে চাই যে এই স্বর্ণ বা অন্যান্য মেটাল, রৌপ্য বা অন্য যে মেটাল আছে সেই মেটালের গল্পটা আমরা যদি প্রথম থেকে শুরু করি। মেটালের উৎসটা কি এটা আমরা অনেকেই জানি, সবাই জানি। তারপরে নতুনদের জন্য বা আরো বেশি সাধারণ মানুষের জন্য কোত্থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, মিস্টার মনিরুজ্জামান এভাবে যদি আমরা শুরু করি, তারপরে যাব যে মানুষ কিভাবে ব্যবহার করতে শুরু করলো, আমাদের সাউথ এশিয়ানরা কিভাবে ব্যবহার করেন, অ্যারাবিয়ানরা কিভাবে ব্যবহার করেন। মিস্টার মনিরুজ্জামান, আসলে এই স্বর্ণ ব্যবহার বা উৎপত্তি কোত্থেকে শুরু হলো? আসলে উৎপত্তির আগে আপনার কথা বা প্রশ্ন শুনে থ্যাংক ইউ, ইটস এ নাইস কোয়েশ্চেন। কবে কখন থেকে এই স্বর্ণের যুগ শুরু হলো, স্বর্ণের ব্যবহার শুরু হলো, স্বর্ণের ডিমান্ড শুরু হলো, স্বর্ণের দাম বাড়তে শুরু হলো, মানুষের স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হলো। তার আগে একটা কথা মনে পড়ে গেল, যেহেতু আপনি একেবারে ফর্মাল নয় বললেনই, একটু লন্ডি করে একটা চমৎকার গল্প নয়, সত্য ঘটনাকে এখানে উদ্ঘাটন করতে চাই। আমরা শুনতে চাই। জানা নেই আমার ঠিক একেবারে সাল নক্ষত্র আমার মনে নেই, যেহেতু আমরা প্রেশাস মেটালিস্ট হিসেবে সারা মনে নেই, যেহেতু আমরা প্রেশাস মেটালিস্ট হিসেবে সারা পৃথিবীর রিসার্চ গুলো করি। সে অনুপাতে একটা আর্টিকেল আমি পড়েছিলাম, তাও বোধহয় আজ থেকে 20-25-30 বছর আগেই হবে সম্ভবত। গল্পটা গল্প নয়, সত্য ঘটনা। রাজা ভোজের আমলে, বাংলায় বলতে গেলে এভাবে হয়, রাজা ভোজের আমলে। সে কবে কোন আমলের রাজা ছিল তা ঠিক আমি আপনাকে ভালো করে বলতে পারবো না, তবে হিস্ট্রি খুঁজলে হয়তো আমরা সবাই পাবো। তো রাজা ভোজের আমলে ওই সময় মুকুট তৈরি করা হতো, রাজার মাথার মুকুট তৈরি করা হতো। সেটা ছিল আপনার টিন দিয়ে। এ কথা আমাদের হয়তো অনেকেই জানি না। হ্যাঁ, তো সেই রাজা ভোজের আমলে তখন টিনের ইংরেজিটা কি বলা যায়, দরকার নেই আমাদের। সো বাংলা যেটাকে আমরা বলি টিন, হোয়াট ইজ দ্য ইংলিশ উড বি দ্য টিন। না, আমরা এই বিষয়ে আলোচনা করতে আমরা বুঝতে পারছি। তো এই টিন দিয়ে বা এই মেটাল দিয়ে তখন রাজার মুকুট তৈরি করা হতো। তার মানে এটা এতই এক্সপেন্সিভ ছিল, এতই মূল্যবান ছিল। তখন স্বর্ণ বলে মানুষ কিছু জানতো না। তার মানে এটা থেকে আন্দাজ করা যায় যে ওই সময় স্বর্ণের উৎপত্তি হয় না। পৃথিবী খননের ডেভেলপমেন্টের সাথে সাথে সারা বিশ্বে স্বর্ণ এবং রৌপ্যের পরিচালিত হয়, সেটা আরো বেশ কয়েকশো বছর আগেই বলা যায়। সেইখান থেকে স্বর্ণের ব্যবহার, স্বর্ণের অলংকার, স্বর্ণ রৌপ্য, প্ল্যাটিনাম, প্লেডিয়াম, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, প্লেডিয়াম এর ব্যবহার শুরুতে সেটা ফাইন্যান্সিয়াল অ্যাড হয়, ফাইন্যান্সিয়াল থেকে আজকে বুলিয়ান হিসেবে ডাইভার্সিফিকেশন হয়েছে। কেমিক্যাল স্বর্ণের ব্যবহারটা শুধুমাত্র কনজিউমার, গোল্ড, জুয়েলারি বা আমাদের
বিয়ে শাদী থেকে শুরু করে মেয়েদের ব্যবহার শুধু নয়, স্বর্ণ আজকে সারা বিশ্বে ফাইন্যান্সিয়াল একটা ক্যাপ্টেন পাইলট হিসেবে ব্যবহার হচ্ছে ইয়েলো মেটাল। সো ইয়েলো মেটাল ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য diversification of the economics in the world as today's market. সেই স্বর্ণের ব্যবহারটা এত প্রসারিত হয়েছে সারা বিশ্বে, অর্থনীতির সাথে স্বর্ণের ব্যবহারকে মানুষকে এত অর্থপ্রীতভাবে জড়িত করেছে। সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক, সারা বিশ্বের মেজর কান্ট্রিগুলোর ব্যাক বাই দ্য গোল্ড। সো স্বর্ণের ব্যবহারের জন্য বলতে গেলে তা শেষ করাই অর্থের, একটি দেশের অর্থের মান তার স্বর্ণ মজুদের উপর অনেকটা নির্ভর করে। স্বর্ণ মজুদের উপরে তার মান মজুদ করে, আপনি ঠিক ধরেছেন চমৎকার ভাবে। হ্যাঁ, প্রতি দেশের কতটুকু কোষাধ্যক্ষে তার স্বর্ণ মজুদ আছে, ওই দেশের কারেন্সির ভ্যালুয়েশন সেটার সাথে অতপ্রত্যভাবে জড়িত। চমৎকার। তো আমরা এখন বিশ্ববাজারে স্বর্ণের ব্যবহার কি ধরনের? স্বর্ণ কি আমরা সাউথ এশিয়ানরাই ব্যবহার করি, আরবিয়ানরা ব্যবহার করে, নাকি বিশ্বের অন্য প্রান্তেও স্বর্ণের ব্যবহার বা রৌপ্যের ব্যবহার আছে? মানে মোটামুটি ধারণাটা। ব্যবহার বলতে আমরা বিভিন্ন ভাবে এটাকে সেক্টরাইজ করতে পারি। অলংকার হিসেবে ব্যবহার করা, বা ঠিক আছে আপনি বলুন। হ্যাঁ, ব্যবহারের সংক্ষিপ্ত কয়েকটা মেজর সেক্টর বলি। মেইন কনজিউমার, অলংকার হিসেবে যেটা আপনি বললেন, অলংকার হিসেবে ব্যবহার এবং কনজিউমার গোল্ড সারা পৃথিবীতে মোস্টলি কিন্তু সাউথ ইস্ট এশিয়ান বা আমাদের ইন্ডিয়াকে সিগনিফাইড করা হচ্ছে গেল ধরে নিতে পারেন আমি বলবো দীর্ঘদিন, অ্যাটলিস্ট 100 বছর ধরে যদি পিছনে যান, পাতা উল্টান, gold concentration. Typically, the target is around 6 carats. So about ইন্ডিয়াতে সিলভার পূজা করতে লাগে, গোল্ডের বিবাহ হতে লাগে। আমাদের বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়া বা প্রতিটা কমিউনিটির ভিতরে বিয়ে শাদীতে একান্ত দরিদ্র হলো স্বর্ণ, mostly because it's very easy to recover and to use in another run. However, I didn't have any silver, and this was ছেলেদের ব্যবহার করি। এই কনজিউমার কোয়ান্টিটিটা হাইয়েস্ট সারা পৃথিবীতে, বেশি ছিল ইন্ডিয়ায়। গেল সম্ভবত, আমি if I'm not mistaken, about last 4 to 6 years that has been changed, টোটালি পরিবর্তন হয়ে এই ইন্ডিয়া এখন সর্ব হাইয়েস্ট কনজিউমার নেই। তাহলে কারা? খুব চমৎকার প্রশ্ন, অবাক হবেন শুনলে। চায়না ইজ দ্য হাইয়েস্ট কনজিউমার এট টুডেজ মার্কেট। ও, চায়না এখন স্বর্ণের ব্যবহারে। চমৎকার। আরো একটি বিশেষ খুবই মূল্যবান তথ্য আপনার কথোপকথনে দেই, এই স্বর্ণের ব্যবহারের টপিকটা শেষ করি। প্রথম ব্যবহারটা কনজিউমারে গেল, হাইয়েস্ট ছিল ইন্ডিয়া, এখন এটা ডাইভার্ট হয়ে চায়না। আমি এই জায়গা থেকে আরেকটু কথা বলতে চাই যে ইন্ডিয়া, তারপরে চায়না, এর পাশাপাশি আর কারা আছে আসলে, এটা জানতে চাই একটু। আমার সংখ্যা কনজিউমারের ব্যবহার দেখতে গেলে ইন্ডিয়া, চায়না, তার পাশাপাশি আপনি সিরিয়ালাইজ এবং কোয়ান্টিটি এবং ভলিউম হিসাব করলে দেখা যেতে পারে আরবিয়ান কান্ট্রি আসতেছে প্রায় অলমোস্ট 7-8 নাম্বারে, তার আগে নয়। তার এর ভিতরে আছে আপনার ইতালি আছে, ইতালি ইজ অ্যানাদার গুড কনজিউমার। ইতালি ইজ দ্য গুড কনজিউমার। দ্য মেজরিটি আমরা আফ্রিকা বা ল্যাটিন আমেরিকাতে স্বর্ণের কি ধরনের ব্যবহার আছে, বা ওখানে রৌপ্যর ব্যবহার? মজার বিষয় হচ্ছে আফ্রিকা সারা পৃথিবীর স্বর্ণ উৎপাদন করলেও তাদের ব্যবহারের খাতটা এতটা নয়। হ্যাঁ, মানে বলা হয় কিন্তু তারা প্রচুর অলংকার ব্যবহার করে, পায় না। তা আফ্রিকায় স্বর্ণ উৎপাদন বেশি হয়, কিন্তু তারা ব্যবহারের তেমন একটা ডেভেলপমেন্টে আসতে পারে নাই। তার অনেক কারণ আছে, হয়তো স্বর্ণের মূল্য, দরিদ্রতা, ডেভেলপমেন্ট ইজ এ মেইন ইস্যু আই উড সে। তারা এতটা স্বর্ণর 999 পিউরিটি, মানে 24 ক্যারেট আমরা যেটাকে বলি, আমাদের দেশে ব্যবহার হয় 22 ক্যারেট 916, আর 24 ক্যারেট হচ্ছে 999 পিউরিটি। এই 99 পিউরিটিতে তারা পৌঁছাতে পারে নাই ম্যানুফ্যাকচারিং এ। ওটার জন্য এখনো পর্যন্ত সারা বহির্বিশ্বের হেল্প নিতে হয়, বিশেষ করে ইউরোপের উপর ভরসা করেন খুব সম্ভবত। আফ্রিকার ধাতব বেশিরভাগ ক্ষেত্রেই স্বর্ণ বা হীরা ইউরোপের বিভিন্ন দেশে এটা মানে মানুষের ব্যবহার উপযোগী করা হয়। এই প্রচলিত ধারণাটি কেমন? বিশেষ করে আমি জানতাম বেলজিয়ামে হীরা কারখানা আছে, বা হীরার সবচেয়ে
বেলজিয়ামে মানে হীরার ম্যানুফ্যাকচারিং, হীরার কাটিং এন্ড হীরার প্রসেসিংটা মূল রুটস ছিল। এটাও একটি নতুন তথ্য আপনাকে এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের সমস্ত ক্লাইমেট চ্যানেলের দর্শকদেরকে কনফার্ম করতে বা নলেজটা দিতে সক্ষম হব। হীরার বেলজিয়াম এখন আর সেই রুটে নেই, বেলজিয়াম অনেক পিছনে পড়ে গেছে। এটার মূল রুটস এখন বেলজিয়াম থেকে মুভ করে চলে গেছে সুরাত। সুরাত ইজ এ গুজরাটের একটা উপদেশ, গুজরাট উপদেশের একটা শহর ইন্ডিয়া। এবং সুরাতে আপনি সুইজারল্যান্ডে শুনেছেন প্রতি ঘরে ঘরে ঘড়ি তৈরি করে, আমরা ছোটবেলায় শুনে আসছি। আজকে সেই বেলজিয়ামে প্রতি ঘরে ঘরে হীরার কাটিং বা ফিনিশিং বা প্রসেসিং চলতো, সেটা এখন আর বেলজিয়ামে নেই। Please update your this information has been moved to India. আপনার অডিও অফ হয়ে গেছে। তো ইউরোপ থেকে এখন ইন্ডিয়াতে, ইউরোপ থেকে শুধু স্বর্ণ নয়, চমৎকার ইনফরমেশন। মানে তাহলে এই মেটালের যে বিজনেস, সেই বিজনেস অনেকটা ইন্ডিয়ার দিকে আবার মুভ করেছে প্রস্তুতের ক্ষেত্রে। এখন সারা বিশ্বে হীরার এই প্রসেসিং ইন্ডিয়াতে হচ্ছে, স্পেশালি ইন গুজরাট প্রদেশে। সুরাত তার মেইন টাউন, ক্যাপিটাল অফ দ্য ডায়মন্ডস প্রসেসিং ইন দ্য সুরাত। সিম্পলি আমরা এটা জানি, এবং সারা বিশ্বে ওখান থেকেই এক্সপোর্ট হচ্ছে প্রসেসিং হওয়ার পরে। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, রাশিয়া বলেন, এভরিওয়্যার ইনক্লুডিং বাংলাদেশ, দে ইম্পোর্টিং ফ্রম ইন্ডিয়া। চমৎকার খবর। আচ্ছা, আপনি যেহেতু আমরা নর্থ আমেরিকায় এখন আছি, তো নর্থ আমেরিকায় স্বর্ণের ব্যবহার কেমন এবং স্বর্ণের বাজার মানে কিভাবে নিয়ন্ত্রিত হয়, এবং সাউথ এশিয়ানদের বাইরে মানে বাইরে আর কারা এখানে অন্তত স্বর্ণের দিকে ঝুঁকে বেশি, তারা ব্যবহার করে? এবং আমাদের প্রথম এবং এজ এ বিজনেস বড় পরিসরে এবং ছোট পরিসরে স্বর্ণের ব্যবসা নর্থ আমেরিকায়, বিশেষ করে কানাডা বা টরন্টোতে কেমন? আমাদের প্রথম টপিকস এর কন্টিনিউশন হিসেবেও আপনার এই প্রশ্নকে আমি আবার নিতে পারি, যেটা আমরা কনজিউমার নিয়ে আলোচনা করছিলাম। ইন্ডিয়া প্রথম ছিল, এখন চায়না। তো কনজিউমার ছাড়াও অন্যান্য যে সমস্ত সেক্টরে গোল্ড ব্যবহার হয়, ইন্ডাস্ট্রি সেক্টরে গোল্ড, সিলভার, প্লাটিনাম, প্লেডিয়াম, আর যে সেক্টরগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। যে সমস্ত সেক্টরগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, কালেক্টরস আইটেমের উপরে। সো আপনি দেখেছেন রয়্যাল ক্যানাডিয়ান মিন্ট হ্যাজ এ হিউজ প্রোডাকশন অফ কালেক্টরস আইটেম which is very unique product. Every month, every year they produce a lot of things. There is a huge market in the world, and that investment collectors world it is in North America, especially and Europe. Our second main হাইলাইট যেটা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, নর্থ আমেরিকা জুয়েলারি কনজিউমার থেকে ইনভেস্টমেন্ট কনজিউমার অনেক অনেক বেশি, বিশ্বের থেকে অনেক বেশি। তবে চায়না এখানে পিছিয়ে নাই। চায়নাকে এখানে আবারও প্রথম সারিতে, প্রথম কাতারে আনতে হবে, এক নম্বরে। মানে কি চাইনিজ কমিউনিটি নর্থ আমেরিকাতে সেই সোনার ব্যবহারে সর্বোচ্চ? না, নর্থ আমেরিকার চাইনিজ কমিউনিটির কথা বলার আগে আমি বলছি কান্ট্রি ওয়াইজ চায়না ও এখানে ইনভেস্টমেন্ট সেক্টরকে যদি আপনি ধরেন, আপনার প্রশ্ন ছিল আদার সেক্টরের ভিতরে ইনভেস্টমেন্ট সেক্টর, গোল্ড বার, গোল্ড কয়েন, ইনভেস্টমেন্ট। একটা মানুষ মনে করছে যে শেয়ার বাজার পড়ে যাচ্ছে, আমার টাকাটা মুভ করে আমি কোথায় রাখবো? আমি বাড়ি কিনে রাখবো না আমি স্বর্ণ কিনে রাখবো? এই যে কনজিউমার লেভেলও একটা ইনভেস্টমেন্টের ঢল চলছে গেল বেশ কিছুদিন। 2008 থেকে যদি আমি রেশিও টেনে নিয়ে আসি, হিউজ ডিমান্ড কন্টিনিউশন ছিল। মাঝখানে 2 বছর থেকে 3 বছর গোল্ড ড্রপ করে এই ডিমান্ডকে মোটামুটি নিচে এনেছিল। 2001 থেকে 2020 পর্যন্ত যদি হিসাব করা যায়, 3 ইয়ার্সকে যদি মাইনাস করি, যে ডিমান্ড কম ছিল, বাকি সমস্ত সময়টাই ডিমান্ড হাই ছিল। 2001-এ গোল্ডের
প্রাইস ছিল আমার মেমোরি থেকে, ইফ আই এম নট মিস্টেকেন, 450 থেকে 850-এর ভিতরে ওঠানামা করছে। সেই গোল্ড জাম্প করে 2008-এ $1800-1900 পর্যন্ত গেছে পার আউন্স, অল ইন ইউএস ডলার কথা বলছি। সেই গোল্ড আজকে এই মুহূর্তে কথা বলছি $1908 এই মুহূর্তে এই সময়টার ভিতরে আছে, এখন 8:10-23। তো এটাকে অ্যানালিস্টরা মনে করতেছে যে $2500 খুব তাড়াতাড়ি হিট করবে, এবং কিছু কিছু অ্যানালিস্টরা মনে করতেছে 3500 বা তারও বেশি। আমি বিভিন্ন অ্যানালিস্টের কোটেশন দিয়ে আপনাকে প্রাইস সম্পর্কে আবারও আপনার কোনো ডিটেলস প্রশ্ন থাকে সেখানে উল্লেখ করবো। আপনার প্রশ্ন ক্লিয়ারফাই হচ্ছে যে ইনভেস্টমেন্ট সেক্টরে নর্থ আমেরিকার ডিমান্ড কত বেশি। সারা বিশ্বের সবচাইতে বেশি নর্থ আমেরিকাতে তথা ইউরোপে, এবং চায়না এখানে সবচেয়ে আগে কান্ট্রি ওয়াইজ, এই কারণে যে চায়না পলিসি, এমন একটা পলিসি তৈরি করে চাইনিজ গভর্নমেন্ট চলছে, তারা শুধু কিনছেই শুধু, কিন্তু বিক্রিতে তারা খুব কনজারভেটিভ, বিক্রি করছে না। এই জন্য চায়নার রিজার্ভ ফান্ড, আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে ধারণা, যা আমাদের যে রিসার্চ আমরা এই পর্যন্ত আপ টু ডেট করে আছি, চাইনিজ গভর্নমেন্ট হাইয়েস্ট ডিপোজিটরি হোল্ডার। আর একটা চমৎকার জিনিস কনজিউমার হিসেবে তারা এইটা কেন তারা করছে, তাদের মানে চায়নার সবকিছুতেই একটা মজুত করার প্রবণতা আছে এবং বিশ্বে একটা প্রভাব রাখার প্রবণতা আমরা লক্ষ্য করছি। এখন এর অংশ হিসাবে কি মজুত করছে, নাকি এটা এক বিজনেস হিসাবে মজুত করছে? তারা, আমার ধারণা সংক্ষেপে আমি এটাই বলবো, তারা মনে করছে যে গোল্ড অ্যান্ড সিলভার, আদার মেটাল উইল বি দ্য next parameter in that generation, so their investment will never go down. একটা চমৎকার রেফারেন্স দেই আপনাকে, হ্যাঁ, বাইবেল, কুরআন, ইভেন আপনি গীতা যদি রিসার্চ করেন, আপনি একটা জিনিস চমৎকার পাবেন, the God itself has been clearly says that আমি পৃথিবীতে একটাই কারেন্সি হিসাবে পাঠিয়েছি, মুদ্রা হিসাবে পাঠিয়েছি, যেটা ডিপোজিটরি। আর এই ডিপোজিটরি তোমরা খনন করে পেতে পারো, এবং এখানে কোরআন উল্লেখ করা হয়েছে মুদ্রা, মুদ্রা হিসেবে সিলভার, রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রা। বাইবেলের তদ্রূপ এবং গীতাতে আমি একই জিনিস পেয়েছি। হোয়াটএভার, দেখেন এই ডিপোজিটরি শব্দটা যখন আসলো, আরেকটু এলাবোরেট করে দিলে চমৎকার নলেজ তৈরি হবে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাদের সকল ক্লাইমেট চ্যানেলের বন্ধুদের। আমরা আলোচনায় যখন করছি, আপনি আমাকে শুরুতেই বলেছেন এটা একেবারে অত ফর্মাল নয়, আমাদের কফি টেবিলের মতো আলোচনা করব, খুবই সুন্দর। আপনি আমাকে একটু বলুন মিস্টার সঞ্জয়, পৃথিবীতে সবচেয়ে স্বর্ণ খনিজ ডিপোজিটরি, যেটাকে আমরা বলি খনিজটাকে ডিপোজিটরি বলেন, খনিজ ডিপোজিটরি পৃথিবীতে সবচেয়ে বেশি কোন দেশে? আমরা একেবারে বাল্যকাল থেকে জেনে আসছি, পড়ে আসছি, এবং হাজার হাজার দর্শক যারা দেখছেন তারা আপনারা সবাই আগের থেকে একটা দেশকে মার্ক করে নিন, আমরা সত্য ঘটনাটা জানতে পারবো। আমরা জেনে আসি মিস্টার সঞ্জয় সাকির কাছ থেকে। না, আসলে স্বর্ণ মজুদের ক্ষেত্রে আমার খুব সুস্পষ্ট ধারণা নেই। তো আমার আশেপাশে যেহেতু ইন্ডিয়া সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশ, তো সেই হিসাবে আমার ধারণা ছিল যে মজুদ তাদেরই বেশি। মজুদ বলতে আমি তাদের ভোল্টিং বা ডিপোজিটরি ব্যাংকের কথা বলছি না, খনিজ মজুদ, মার্টিন, মানে মাইনিংটা কোন দেশে সবচেয়ে বেশি? আরো সহজ করে দিই প্রশ্নটা, মাইনিংটা ঘন উৎপাদন বা খনিজ, এই ক্ষেত্রে ঠিক সুনির্দিষ্ট দেশ না, কিন্তু আমার একটা ধারণা যে আফ্রিকার দেশগুলো, বিশেষ করে কঙ্গো, যেমন আমি নিজে কঙ্গোতে খনিজ, সোনার খনিতে গেছি, হীরার খনিতে গেছি, ওই যে কুমার ওইদিকে যেটা, তো কঙ্গো বা ইউরোপের দেশগুলোই এরকম একটা ধারণা, কিন্তু যেহেতু এ বিষয়ে বিস্তারিত আমরা কখনো নামি না। আপনি একেবারে খারাপ বলেন না, আমি নিজেই বাল্যকাল থেকে একেবারে যা পড়ে আসছি, ইভেন আমরা গ্রাজুয়েশন শেষ পর্যন্ত আমরা ওই একই জিনিস জেনেছি। আমরা ইন্ডাস্ট্রি লিডার হিসেবে যখন আসছি, তখন আমরা দেখতে পেয়েছি যে আফ্রিকাকে আমরা ধারণা করে নিচ্ছি সবচেয়ে বেশি স্বর্ণ, আজও পর্যন্ত সবচেয়ে বেশি স্বর্ণ সারা পৃথিবীতে
এক্সপোর্ট করা হচ্ছে, রিফাইনিং জন্য পাঠা হচ্ছে আফ্রিকা থেকে। আজও পর্যন্ত, এই মুহূর্তে পর্যন্ত আফ্রিকা থেকে সারা বিশ্বে স্বর্ণ এক্সপোর্ট করে তারা রিফাইন করছে, তারা বিক্রি করছে। কিন্তু আসলে আফ্রিকাই সবচেয়ে বেচছে সত্যি, কিন্তু আফ্রিকাতে সবচেয়ে হাইয়েস্ট স্বর্ণ ডিপোজিটরি নয়। কোথায় তাহলে? আবারও ফিরে যাচ্ছি আমরা সে একই জায়গায়, যাকে নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম। এটা আমি একটা বিশেষ কোর্স করছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে, খুব বেশি দিন আমি জানি নেই। পিডিএসসি বলে আপনি জানেন, একটা বিশাল কনফারেন্স হয় টরন্টোতে এমএমটিসিতে, যেখানে প্রায় 40,000 to 50,000 ডেলিগেট সারা পৃথিবী থেকে আসে মাইনিং সেক্টরে। তো ওইটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। ওখান থেকে আমি একটা এক্সপার্টাইট লেসন কোর্স নিয়ে এই জিনিসটা জানতে পারলাম। আমি নিজে অবাক হলাম, আমি নিজেই জানতাম না এতকাল। চায়না হাইয়েস্ট ডিপোজিটরি ইন দ্য ওয়ার্ল্ড, মানে এজ এ খনিজ, মানে খনিজ সম্পদ হিসাবে তাদের ডিপোজিটরি, হাইয়েস্ট ডিপোজিটরি ইন দ্য ওয়ার্ল্ড। অথচ দেখেন, মানে কিনেও মজুত করছে, কখনোই বিক্রি করে না সারা বিশ্বের বাইরে, তারা এক্সপোর্ট করে না। এক্সপোর্ট পলিসি নাই চায়নার, যে স্বর্ণ এত ডিপোজিটরি থাকার পরও তারা এক্সপোর্ট করে, পলিসি নাই, এক্সপোর্ট করে না। তারা শুধু ইম্পোর্ট করে এবং পারচেস করে এবং এটাকে গুদামজাত করতেছে। গেল কত বছর আমি সেটা আর আন্দাজ করতে পারছি না। আমার এক্সপিরিয়েন্সে 30-40 ইয়ার্স আমি দেখতেছি যে চায়না অনলি পলিসি টু বাই, নট টু সেল দ্য মেটাল। তার মানে হচ্ছে যে একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে যে ফিউচারে মেটালের মার্কেট বা গোল্ডের মার্কেট আরো মূল্যবান হয়ে উঠছে। চায়না যেহেতু ব্যবসায়ী দেশ, তো এই ক্ষেত্রে আমি একদম কমোডিটি লেভেলে চলে আসি। সাধারণ মানুষের, আমাদের দেশেও সোনা মজুদের উপর একটা আগ্রহ আছে মানুষের, এবং এই পৃথিবী কিছুটা পরিবর্তিত হয়ে যে, তো অনেকের ক্ষেত্রে সেই জিনিসটা বোধহয় একটু থমকে গেছে। এখন সোনার দিকে অত মনোযোগী নাই মজুদ। আসলে কি সত্যি এই কথাটা? বিশেষ করে এই নর্থ আমেরিকায় বা ইউরোপে যারা থাকে, তাদের সোনা মজুদ করার প্রবণতা কি কমে গেছে নাকি আসলে চলছে? এবং যদি না থাকে তাহলে কি করা উচিত, আপনার পরামর্শ সাধারণ মানুষ, ইন্ডিভিজুয়াল ব্যক্তি? প্রথম আসি আপনার মজুদ করার প্রবণতা সম্পর্কে আর একটু ক্লিয়ারিফাই করে দিতে। গেল খুব কাছের কথাই সহজে আপনারা নোটিফাই করবেন। 2 বছরের কথাই যদি বলি, প্যান্ডামিক শুরু থেকে অলমোস্ট 1 বছর কয়েক মাস, 1 বছর কয়েক মাসই হলো নাকি? আজকে আমরা কথা বলছি জুন মাসের 1 তারিখ। তো 1 বছর 4 মাস আন্দাজ করছি। তো 1 বছর 4 মাসের ডিমান্ড 40% ইনক্রিজ করেছে অফিশিয়ালি। আপনার মানে এটা পুরো উল্টো চিত্র, পুরো উল্টো মানে চিত্র। সাধারণত এই রকম সময়ে, ক্রাইসিসের সময়ে ডিক্রিজ করার কথা, ডিক্রিজ মানুষ ব্যবহার, হ্যাঁ, মানুষ খাওয়ার চিন্তা করবে না সেভিংস, স্বর্ণ কেনার। আমরা মনে করি স্বর্ণ কেনা হচ্ছে একটা বিলাসী, কিন্তু সেখানে বিলাসিতার কথা নয়। আজকে স্বর্ণ হচ্ছে আপনার মানে ইমিউনিশন, সেফগার্ড, সেভ হ্যাভেন। সিম্পলি স্বর্ণ, রৌপ্য ইনভেস্টমেন্টে একটা ক্লিয়ার সেভ হ্যাভেন হিসেবে সারা পৃথিবীর ইনভেস্ট। একদম যার কিছুই নেই সেও চেষ্টা করতেছে আমি অ্যাকাউন্ট গোল্ড কিনে সেভ করে রাখতে। বিভিন্ন লোকের কমেন্টস থেকে আপনাকে কয়েকটা টপিকস দিই। ইউবিএস, one of the world leading bank, Citibank নিউ ইয়র্ক কমেন্ট করেছে গোল্ডের প্রাইস 22,500 will be in this year second quarter, which is আমরা ফার্স্ট কোয়ার্টারে থেকে সেকেন্ড কোয়ার্টারে অলরেডি পদার্পণ করলাম। জর্জ সুরুস নাম শুনেছেন, বিগ রিচ গাইজ। আমি বলতে পারি ওল্ড গোল্ড কাউন্টস, গ্লোবালে যে সমস্ত রিসার্চ লিডার আছে, গোল্ড কাউন্সিল, এলবিএমএ, লন্ডন বুলিয়ন এক্সচেঞ্জ, এছাড়া ক্রেডিট সুইসের নাম আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। ক্রেডিট সুইসের সিইও, বেলক্যাম্বি সুইসের সিইও মিস্টার মাইকেল, ওর একটা কমান্ডে আমি পেয়েছি $7,500 পার আউন্স এক্সপেক্ট করতেছে ইন ডিউরিং দ্য পিরিয়ড অফ প্যান্ডামিক।
একটা কোটেশন একটা চমৎকার লোকের দিলাম, যে লোকটা খুবই ফেমাস সারা বিশ্বে, একটা ওয়েলকামবি সুইস ইসের সিও হিসাবে সে কাজ করছে দীর্ঘদিন। আমার মনে হয় অ্যাটলিস্ট 40 years তার এক্সপিরিয়েন্স ইনটু দিস লাইন অ্যাজ চিফ এক্সিকিউটিভ অফিসার। তার কথাটাকে আমরা মূল্য দিতে পারি। চমৎকার তথ্য। এই জায়গায় আমরা আরেকটা একটু এলাবোরেট করতে পারি কিনা? আপনি বললেন যে সোনার ব্যবহার বেড়েছে বা সোনা কেনার প্রবণতা এই প্যান্ডামিকের সময় বেড়েছে, এটাকে আরেকটু বিস্তারিত আমরা কোনোভাবে বলতে পারি? নর্থ আমেরিকা বা কোন অঞ্চলে বেড়েছে, কমেছে, একটু আরেকটু বিস্তারিত মানুষের। আমার জানা মতে সারা বিশ্বে বেড়েছে। আমার জানা মতে এখনো পর্যন্ত একটা হিউজ নাম্বার অফ সিটিজেন ইন দ্য ওয়ার্ল্ড এখনো জানে না যে কি হচ্ছে। তবে স্বর্ণের দাম কন্টিনিউয়াস বেড়ে আসতেছে। যদি আপনি পাতা উল্টান অল্প দিন আগে, যেটা ক্যানাডিয়ান ডলারে আমরা 2001-2তে যেটা $400 কিনেছি, 2007-8-এ সেটাকে $1600-1900 পর্যন্ত চলে গেছে। তার মানে 3 ডবল। সেটা কম নিচে ভলাটিলিটি কম্পিটিশন নিয়ে সেটা 2008-9-তে এসে $2400-2500 পৌঁছেছে। এখন এই মুহূর্তে অলমোস্ট $2480 থেকে $2500 পার আউন্সে পৌঁছে গেছে ক্যানাডিয়ান ডলার। So that means there is no way is going down. 2021 সালে improved gold demand is a very high recommended comments from the many significant leader of the world. তারা আশা করতেছে যে সবচেয়ে demandable industries গোল্ড ইনভেস্টমেন্ট এবং সিলভার ইনভেস্টমেন্ট। একটা ছোট্ট জিনিস আপনাকে হয়তো আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করে জানে, যেটাকে সিলভার স্কুইজ বা বলে আমরা জানি। সিলভার স্কুইজ হিসাবে একটা নিউজ বিশালে অল্প দিন আগেই এসছে, আপনি হয়তো পড়েছেন। ডিসেম্বরে 30 তারিখে ইয়ং ছেলেপেলে সিলভার স্কুইজ, গেম বয় যাদেরকে বলি আমরা, তো এরা এদের যে স্টক নিয়ে এটা ইতিহাস সৃষ্টি করেছে আপনারা জানেন। এরা ব্যাংকরাপসির পর্যায়ে চলে গেছে। কিছু রিচ গাই তাদেরকে বুস্ট আপ করে তাদের এই গেম বয়দের স্টকে এখন একটা তুঙ্গে নিয়ে গেছে। এরা ডিসিশন নিল যে সিলভার এবং সিলভার পারচেস করবে। তো 2020-এর ডিসেম্বর 31-কে এরা এদের নেটওয়ার্কিং এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদের কয়েক লক্ষ এদের ইউজার আছে বা সোশ্যাল মিডিয়াতে এদের মেম্বার আছে। এরা সবাই মিলে সিলভার কেনা শুরু করলো। এই 31st নাইটে সিলভার কিনেছে। বিলিভ মি অর নট, অ্যাজ এ বুলিয়ন মার্ট আমাদের একটা ব্র্যান্ড। আমাদের না, সেটাই আমি বুলিয়ন মার্ট সম্পর্কে জানতে চাচ্ছি। bulianmart.ca তে গেলে আপনি আমাদের সব সিলভার প্রোডাক্ট, গোল্ড প্রোডাক্ট দিতে পারবেন। বুলিয়ন মার্ট এখনো পর্যন্ত সেই ডিসেম্বরের প্রোডাক্ট সাপ্লাই কমপ্লিট শেষ করতে পারে নাই। তার মানে কত পরিমাণে অর্ডার এক্সিকিউট করতে হচ্ছে আপনি একটা আন্দাজ করতে পারেন। তার মানে একদম ইয়াং ছেলে পেলে যারা একদম স্কুল বয়, যাদের $200, $300, $500 বা $1000 সেভিংস আছে, সেটা নিয়ে তারা হিট করেছে। সারা পৃথিবীর সিলভার যত আছে কিনে তারা এটাকে গোদামজাত করে ফেলবে। এক রাতে কিছু বুলিয়ন ডিলারের কমেন্টস থেকে আমি বলতে, এক বুলিয়ন ডিলার $37 বিলিয়ন সেল করেছে এক রাতে, 24 আওয়ার্স $37 বিলিয়ন সেল করেছে। এভাবে বিভিন্ন কোম্পানি দে হ্যাভ মেক সেলস এভরিথিং অ্যান্ড সোল্ড আউট। আর এর সাথে এখনো কন্টিনিউয়াস এর ডিমান্ড চলছে। প্রতি দিন প্রতি সময় আপনার সারা ওয়ার্ল্ডের রিচ, পুয়ার, middle class and every class are looking for to their safe haven investment and they're diverting into the gold and silver and platinum. চমৎকার। দেখা যাচ্ছে নতুনদের মধ্যেও এই মেটাল ব্যবহারের একটা প্রবণতা বাড়ছে। এটা বিশেষ করে মেটাল ব্যবসায়ীদের জন্য খুব বড় খবর। আর হলো সেফগার্ড আমাদের সাউথ এশিয়ায় এই প্রবণতাটা বেশি, সেটা বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়েছে, যে সোনার বাজার দর বেড়ে যাওয়ায় আমরা সেটা দেখতে পাই। তো এখন আমি একটু জানতে চাই সংক্ষেপে যে আপনি এই যে মেটাল অ্যানালিস্ট,
এইটা কিভাবে শুরু হলো এবং স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কি সম্পর্ক বা মেটাল ব্যবসার সঙ্গে আপনি কিভাবে শুরু করলেন, সেই সঙ্গে বুলিয়ান মার্টের গল্প শুনবো, কিন্তু সংক্ষেপে। আসলে এই যে এত লম্বা প্রশ্ন এবং চমৎকার প্রশ্ন, এর সংক্ষেপ জবাব দেওয়া বড়ই কঠিন, তারপরেও আপনাকে ধন্যবাদ। তবে বুলিয়ান মার্কেট হচ্ছে মাইন টু মার্কেট কোম্পানি, এটা হচ্ছে সংক্ষেপ পরিচয়। বুলিয়ান মার্ট ইজ এ মাইন টু মার্কেট কোম্পানি। আমরা মাইনিং এর সাথে জড়িত, উৎপাদন থেকে শুরু করে আমরা প্রসেসিং করছি, রিফাইনিং করছি, এবং সেটাকে আবার বার, কয়েন, ম্যাপেল লিফ কয়েন আপনারা দেখেছেন, গোল্ড ম্যাপেল লিফ কয়েন, গোল্ড বার, কিলো বার, 1 গ্রাম থেকে শুরু করে 1000 গ্রাম, 1 কিলো থেকে শুরু করে 1000 গ্রাম, 100 আউন্স বার, এগুলো আমরা প্রোডাকশন করি। রয়্যাল কেনেডি মিন্টের 14টা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিলার আছে, তার ভিতরে বুলিয়ান মার্ট একটা। অফিসিয়ালি প্রাউডলি এজ এ বাংলাদেশি, I would like to take that opportunity to appreciate for all of your praying. Bullion Mart is a distributor and dealer for the Royal Canadian Mint for the last 2 days. On this circumstance, বাংলাদেশী হিসেবে আমিও আপনাকে কনগ্রাচুলেট করতে চাই যে এই বিশ্ব বাজারে, এই বাজারের সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন, একে ব্যবসায়ী, দুই হলো অ্যানালিস্ট হিসাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই সাথে মানে একটু বিশাল সমুদ্রের ভিতরে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে ফাইট করে এদের সাথে তাল মিলিয়ে এবং একেবারে পিছিয়ে নেই বলেই বলবো, বুলিয়ান মার্ট অনেক এগিয়ে আছে। সারা বিশ্বে এখন খুব নাম করা হয়তো 10টা কোম্পানির ভিতরে একটা। হাওয়েভার, তো এই যে আমাদের ইনভেস্টমেন্ট ইয়েসে আপনি আমাকে জানতে চেয়েছেন যে বুলিয়ান মার্ট সম্পর্কে। তো বুলিয়ান মার্ট এতদূর ভাবে সারা আমরা ব্যাংক পর্যন্ত আমরা সাপ্লাই করছি এখন। সাউথ ইস্ট এশিয়ার বিশ্বের কয়েকটা ব্যাংকে আমরা সাপ্লাই করি। এক্সপোর্ট ইম্পোর্ট হিসেবে সারা বিশ্বের সাথে আমরা জড়িত। রিফাইনিং এ আমরা আছি, আমরা ফিনিশ প্রোডাক্টে আছি। তো বুলিয়ান মার্টের এটা হচ্ছে সাংকেতিক পরিচয়। আপনি bulianmart.ca তে যদি যান তাহলে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট গুলো দেখতে পাবেন। আমি বুঝেছি যে এই আলোচনায় এই অল্প পরিসরে শেষ করা সম্ভব নাই, এটা আমার মনে হয় যে আরো আলোচনা দরকার। যেমন আপনি বললেন যে আমরা প্রোডাকশনে আছি, বিভিন্ন পার্ট আছে, নট সেল। তো প্রোডাকশন এটা একটা বড় গল্প, যে সোনা কোত্থেকে বা মেটাল কোত্থেকে নিয়ে আসছি, কিভাবে বাজারজাতকরণ করছি, একটা আমরা এই গল্প আরেকদিন হয়তো শুনবো। তো আপনি আসলে কিভাবে শুরু করলেন এবং টরন্টোতে বা কোথায় কোথায় বুলিয়ান মার্টের শাখা আছে? বা বুলিয়ান মার্ট এখন সারা আমরা কাস্টোডিয়াল সার্ভিস বা ডিপোজিটরি যেটাকে বলে, আপনারা সহজে বলবেন হচ্ছে ব্যাংকে যেভাবে লকারে আপনার মূল্যবান জিনিস রেখে আসেন। কাস্টোডিয়াল সার্ভিস আর একটা সেক্টর, ইনভেস্টমেন্ট সেক্টরের সাথে জড়িত। মাল কিনলো, সে চাচ্ছে না সেটা নিয়ে বাসায় রাখতে, সেটা কাস্টোডিয়াল সার্ভিস আছে। সেটা আমরা কাস্টোডিয়াল সার্ভিস আমরা সারা বিশ্বে করছি। আমরা প্রেজেন্টলি নিউ ইয়র্ক, জুরিক, হংকং, দুবাই, সিঙ্গাপুর, এছাড়া বিভিন্ন অন্যান্য দেশের সাথে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন। মানে আমি যদি বুঝতে চাই এরকম যে ব্যাংকে ভোল্ট থাকে, ব্যাংকে মানুষ সোনা, যে এই আলোচনায় এই অল্প পরিসরে শেষ করা বিকল্প নাই, এটা ভোল্ট মনে হয় যে আরো আলোচনা দরকার। যেমন আপনি বললেন যে আমরা প্রোডাকশনে আছি, বিভিন্ন পার্ট আছে, নট সেল। তো প্রোডাকশন এটা একটা বড় গল্প, যে সোনা কোত্থেকে বা মেটাল কোত্থেকে নিয়ে আসছি, কিভাবে বাজারজাতকরণ করছি, একটা আমরা এই গল্প আরেকদিন হয়তো শুনবো। তো আপনি আসলে কিভাবে শুরু করলেন এবং টরন্টোতে বা কোথায় কোথায় বুলিয়ান মার্টের শাখা আছে? বা বুলিয়ান মার্ট এখন সারা আমরা কাস্টোডিয়াল সার্ভিস বা ডিপোজিটরি যেটাকে বলে, আপনারা সহজে বলবেন হচ্ছে ব্যাংকে যেভাবে লকারে আপনার মূল্যবান জিনিস রেখে আসেন। কাস্টোডিয়াল সার্ভিস আর একটা সেক্টর, ইনভেস্টমেন্ট সেক্টরের সাথে জড়িত। অনেকে আছে মনে করেন কয়েক মিলিয়ন ডলারের মাল কিনলো, সে চাচ্ছে না সেটা নিয়ে বাসায় রাখতে, সেটা কাস্টোডিয়াল সার্ভিস আছে। সেটা আমরা কাস্টোডিয়াল সার্ভিস আমরা সারা বিশ্বে করছি। আমরা প্রেজেন্টলি কানাডা, নিউ ইয়র্ক, জুরিক, হংকং, দুবাই, সিঙ্গাপুর, এছাড়া বিভিন্ন অন্যান্য দেশের সাথে আমাদের কাস্টমার সার্ভিস এগ্রিমেন্ট এবং ভোল্ট। মানে আমি যদি বুঝতে চাই এরকম যে ব্যাংকে ভোল্ট থাকে, ব্যাংকে মানুষ সোনা রাখে বা মেটাল রাখে, তো আপনার কি বিকল্প এই ভোল্ট, বিশ্বজুড়ে সেই ভোল্ট তৈরি করার চেষ্টা করছেন, মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন যে স্বর্ণ বা অন্য মেটাল নিরাপদে রাখতে পারে। তো
এই জায়গায় এসে ইন্ডিভিজুয়াল ব্যক্তি কিভাবে এই সুবিধাটা নিতে পারে? যে কোনো একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা ফ্যামিলি ম্যান চিন্তা করতে পারে আমার কাছে $1,00,000 আছে বা আমার কাছে $1,000 আছে, আমি সেটাও সেভিংস করতে চাই, তা আমি এটা ঘরে রাখবো না, চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে, এনিথিং, তাহলে আমরা কোথায় রাখতে পারি? ব্যাংকে। তো ব্যাংকে যদি অনেকে মানুষ মনে করছে যে সিকিউর না, ব্যাংকের কাস্টোডিয়াল কোনো এগ্রিমেন্ট দিচ্ছে না, একটা লকার দিচ্ছে, লকারের চাবি হারায় যেতে পারে, লকার ব্যাংক যদি ব্যাংকরাপ্ট হয়ে যায় মিসিং হতে পারে। হ্যাঁ, আপনি হিস্ট্রি দেখেন, মেরিল্যান্ড ব্যাংক 100-200 ইয়ার্স অফ দ্য ওল্ড ব্যাংক সাডেনলি ব্যাংকরাপ্ট করেছে, $কয়েকশো বিলিয়ন তাদের তো এখানে মানুষ কনসার্ন করতেছে, সাধারণ মানুষ আজকে চিন্তা করতেছে ব্যাংকে রাখলে আমার এটা সেভ নয়, এই জন্যই মানুষ আর ব্যাংকে পয়সা পর্যন্ত রাখছে না, আর গোল্ড রাখার তো প্রশ্নই আসে না। এটা একটা মহলের বিশাল ধারণা। তো এই জন্য এরা সিকিউর কাস্টোডিয়াল সার্ভিস, ইনস্যুরড কাস্টোডিয়াল সার্ভিস করতেছে। আমাদেরটা ফুললি ইনস্যুরড এবং সিকিউর কাস্টোডিয়াল সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যেখানে আমরা করছি, এবং আমাদের কাস্টোডিয়াল সার্ভিস ইভেন অবসর কান্ট্রিতে আছে। তো অবসর কান্ট্রিতে থাকলে যেখানে গভর্নমেন্ট ইচ্ছা করলে, যদি আপনি 1978 নিক্সন যে সময় ছিল প্রেসিডেন্ট, সেই সময় একটা হিস্ট্রি যদি খোঁজেন পাবেন, অর্থনৈতিক অবস্থা বিপর্যয় যাওয়ার পরে আমেরিকা প্রেসিডেন্ট নিক্সন ঘোষণা দিল যে সিটিজেন অফ আমেরিকা তারা 100 গ্রাম এর উপরে গোল্ড রাখতে পারবে না। এটা উদাহরণ হিসেবে দিচ্ছি। বাকি সমস্ত গোল্ড এবং মূল্যবান ব্যাংকে কোষাধ্যক্ষতে জমা করতে হবে। সুতরাং তখন মানুষের কাছে যা ইনভেস্টমেন্ট ছিল তারা জমা করতে বাধ্য। এখন আরেকটা জিনিস মানুষ ভাবছে, যদি এটা হয় আবার বিশ্বের এই প্যান্ডামিকে যদি অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হয়, তাহলে আপনি যদি $10 মিলিয়ন গোল্ড কিনে রাখেন একজন রিচম্যান, তাকে টোটালটাই গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। এই জন্য এরা অবসর কান্ট্রি বা এই ধরনের যে কাস্টোডিয়াল সার্ভিস ইনস্যুরড, আমাদের কাস্টোডিয়াল সার্ভিস গুলোকে সেফ হ্যাভেন মনে করছি, যেখানে আপনার গভর্নমেন্ট ব্যাংকে রাখলে নিয়ে নিতে পারবে, আমাদের এখানে থাকলে নিতে হবে। সিম্পল, ইজ ওপেন সিক্রেট। তো ইন দিস কেস ইনভেস্টররা ওয়ার্ল্ড কাস্টোডিয়াল সার্ভিস তারা চুজ করে নিচ্ছে কোন দেশে। এইটা ক্ষুদ্র 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 মজুদ থেকে শুরু করে বড় ধরনের মজুদ যে কোনো মানুষ আপনাদের এই সার্ভিসটা নিতে পারেন। তো টরন্টোতে বা অটোয়াতে কোথায় এই প্রতিষ্ঠানগুলো আছে? কিভাবে মানুষকে কিভাবে পরামর্শ দেবেন তার নিরাপত্তার জন্য? অনেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ হবে? সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখেন, আপনার ইনভেস্টমেন্ট যদি একান্ত ছোট হয় তাহলে আপনি নিজের কাস্টোডিয়াতে নিজের দখলে রাখতে পারেন। যদি এক্সাম্পল সিলভার যদি কিনেন আপনি 100 আউন্সের 1000 পিসেস, এটা ক্যারি করে নিয়ে বাসায় রাখা আমি সাজেস্ট করব না। ব্রিংস ইজ ওয়ান অফ দ্য সিকিউরড ভোল্ট ইন কানাডা, যেখানে ব্যাংক, রিজার্ভ ব্যাংক পর্যন্ত তাদের সবকিছু মজুদ রাখে। ব্রিংস এর ডিস্ট্রিবিউশন করে সারা কানাডায় তথা সারা বিশ্বে। আমরা ব্রিংস এর ক্লায়েন্ট, ব্রিংস আমাদের কোলাবোরেশন পার্টনার। ব্রিংস এর রাখি ফুললি সিকিউর 24 আওয়ার্স সিকিউরিটি, আর্ম সিকিউরিটি থাকে সেখানে। এরকমের রয়্যাল ক্যানাডি মিন্টের যে হেড অফিস আপনি অটোয়াতে দেখেছেন, সেখানেও আমাদের বোল্ট আছে সিকিউর 24 আওয়ার্স, এবং সেটা ফুললি ইনস্যুরড। সবচেয়ে বড় কথা ফুললি ইনস্যুরড। তো এই সমস্ত জায়গাতে আমাদের যারা ওয়েলথ ম্যানেজমেন্ট বা বেশি পয়সা বা বেশি কাস্টোডিয়াল সার্ভিস করতে চায়, তারা এই ধরনের চিন্তা করতে পারে। এটা একটা ভালো অপশন, which is fully secured and insurance. That's the best পরামর্শ তাদের জন্য, ব্যাংক নয়। মিস্টার মনিরুজ্জামান, আসলে আমাদের শেষ করতে হবে। আমি মনে করি যে এই আলোচনা দীর্ঘ আলোচনার জিনিস, আপনার কাছে অনেক গল্প শোনার আছে। একজন উদ্যোক্তা হিসাবে আমি আজকে সেই জায়গায় যেতেই পারলাম না, হয়তো আরেকদিন আমাদের বসতে হবে, যে একজন বাংলাদেশি হিসেবে কি করে ধীরে ধীরে একজন বড় উদ্যোক্তা হয়ে উঠলেন। এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আমরা হয়তো আরেকদিন শুনবো। সেই সঙ্গে স্বর্ণ মজুদের ক্ষেত্রে সাধারণ মানুষের যে আগ্রহ, সেই আগ্রহে আপনি কি পরামর্শ দেবেন? যেমন আমরা অনেকেই ঠিক মতো স্বর্ণ চিনি না, চেনার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি হয়তো নিশ্চয় মতামত রাখবেন। তো আমরা আরেকদিন আপনার সঙ্গে কথা বলবো। তো এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আপনি কি পরামর্শ দেবেন? সবচেয়ে প্রথম, বিশেষ করে বাঙালি কমিউনিটি
প্রবাসী বাঙালি কমিউনিটি বা দেশি বাঙালি কমিউনিটি? আপনি যখন আপনার সঞ্চিত পয়সা, আপনার কষ্টার্জিত পয়সাকে আপনি ইনভেস্ট করবেন, সে যে ক্ষেত্রে ইনভেস্ট করেন না কেন, স্বর্ণ, রৌপ্য, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, প্যালেডিয়াম বা এনি আদার সেক্টর ইভেন ইনভেস্ট করেন, আমরা প্রথম দেখি যে কার সাথে ইনভেস্টটা করছি, কার প্রোডাক্টটা কিনতেছি। এই যে ব্র্যান্ডিং আর পরিচিতি, এটা প্রথম দেখতে হবে। সেটাকে আমি একটা সহজ নখদর্পণ দিয়ে বুঝিয়ে দিই। আমরা সবাই জানি রয়্যাল কানাডিয়ান মিন্ট ইজ দ্য গভর্নমেন্ট ওন বাই দ্য, এটা ক্রাউন কর্পোরেশন ওন বাই কুইন এলিজাবেথ, সিম্পলি কানাডা এটা ওন করছে। তো এইটার প্রোডাক্ট যদি আপনি কেনেন, তাদের সিকিউরিটি এবং অথেন্টিটি নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তবে মনে রাখতে হবে আপনি কিনছেন তাদের ডেডিকেটেড ডিলারের কাছ থেকে। যদি আপনি ছোটখাটো কোনো দোকান, ক্যাশ ফর গোল্ড বা ছোটখাটো কোনো বাজারের থেকে বা কোনো মানুষের কাছ থেকে বা চট করে কেজিজি বা অ্যামাজন থেকে কিনেন, এটার গ্যারান্টি খুব ভালো না হওয়ারই কথা। তবে আপনি যদি অথরাইজ ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর, যেমন বুলিয়ান মাত অথরাইজ ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর ছাড়াও আরো 14 জন ডিলার আছে কানাডাতে, অথরাইজ ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর, এদের কাছ থেকে কিনলে কখনই আপনি কোনো প্রকারের প্রতারিত হবেন না বলে এটা আপনার গ্যারান্টি আপনি নিতে পারেন। তো প্রথম আমরা শিখলাম যে অথেন্টিক রেপুটেড ডিলারের মাল কিনতে হবে। সেটা রয়্যাল কানাডিয়ান মিন্ট, প্যাম সুইস, ক্যাডিট সুইস, ব্যালক্যাম্বি সুইস, রয়্যাল মিন্ট ইংল্যান্ড, ইউএস মিন্ট আমেরিকা। তো এভাবে আমরা খুঁজে দেখবো যে কারা অথেন্টিক এবং গ্রেট ব্র্যান্ডেড ডিলার ইন দ্য ওয়ার্ল্ড। মোস্টলি দে আর ওন বাই দ্য গভর্নমেন্ট, হুইচ ইজ ক্লোজ ইউর আইস, ইউ ক্যান বাই দেয়ার প্রোডাক্ট। এদের প্রোডাক্টের ভিতরে বিভিন্ন সিকিউরিটি দেওয়া আছে, ডিএনএ সিকিউরিটি, রয়্যাল কানাডিয়ান মিন্টের নতুন পরিচিতি আপনি ইন্টারনেট খুঁজলে পাবেন। আর সর্বশেষে যেটা একটু আগে বলেছি, আবারও বলছি, অথরাইজ ডিলার এবং ডিস্ট্রিবিউটর থেকে কিছু পয়সা বেশি চার্জ করলেও সেখান থেকে কিনলে আপনি সেফ। যদি সস্তা খুঁজে আমার ড্যাড শপের কাছ থেকে বা অনলাইন কেজিজি কাইন্ড অফ এবি থেকে কেনেন, ইবে থেকে কেনেন, দ্যাট কুড বি আ রিস্ক। সো আই উইল টেল মাই ফেলো ব্রাদার্স টু avoid that, to go to the right place and buy the right product. তো মিস্টার মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ আবারও ক্লাইমেট চ্যানেলের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনার এই বক্তব্য যারা সোনা বা মেটাল সম্পর্কে আগ্রহ আছে তাদের অনেক প্রশ্নের জবাব দেবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। ক্লাইমেট চ্যানেলের বিষয় শুধু ক্লাইমেট নিয়ে নয়, আমি খুবই আনন্দিত মিস্টার সঞ্জয় চাকরি যে পৃথিবীর ইকোনমিক্স is a huge effect of the climates of the human being with the climates. So আপনি আজকে স্বর্ণ বাজারের আলোচনায় আমি মনে করি অর্থনীতি বাজার, স্বর্ণ বাজার, বিশ্ব বাজারের সাথে আমাদের প্রতিটা পরিবারের সম্পৃক্ত, তার হার্ড অ্যান্ড মানির পরিবর্তন ক্লাইমেটের সাথে সাথে এই যে পরিবর্তন, আপনি এটা হলো অ্যাডাপটেশন বা টিকে থাকার লড়াইয়ে একটা পার্ট হতে পারে এই খনিজ সম্পদ মজুদ কোন ক্ষেত্রে। এই ক্লাইমেট চ্যানেলে বিশ্ব বাজারে অর্থনীতি ক্লাইমেট পরিবর্তনে খবর দিয়ে আপনি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমাদের কমিউনিটি বা তথা বিশ্ববাসীকে অভূত করলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আর আমাকে আপনার চ্যানেলে নিমন্ত্রণ বা ডাকার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথা আপনার সমস্ত সহকর্মী এবং ক্লাইমেট চ্যানেলকে ধন্যবাদ। আমরা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। খুদা হাফেজ। of change. Our vibrant, fast-paced lives have been disrupted beyond imagining, impacting relationships, community, education, work, and wellness. We've come face to face with not only a global pandemic,
but also an indisputable global declaration of systemic racism and the imperative for action. It's a wake-up call. Centennial College is responding with an academic plan that reflects all voices, a transformational roadmap for the future of work and learning. Our plan is based on our 3 E's: enrollment, employment, and empowerment, and grounded in a transformation strategy that will see our college take flight and soar. Our enrollment strategy will develop innovative programs, learning supports, and micro-credentials to ensure students graduate with the skills they need to meet employer and industry needs. We will invest in innovative technologies that enhance the digital classroom, increase collaboration, and enrich the student experience for learners across Canada and around the world. At Centennial, our world-class faculty will embrace and experiment with new and innovative approaches to teaching as they continue to foster dynamic and inclusive communities of learning. Our programs will pave the way to employment by giving every student valuable work-integrated learning experiences. This chance to embrace new essential skills creates graduates that are sought-after innovators, entrepreneurs, and change makers. Through applied research,